গত 10ই জুলাই 2026 তারিখের পর আবার নতুনভাবে শুরু হলো অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন প্রক্রিয়া। যদি আপনি অফলাইনে ফর্ম ফিল আপ করে জমা করেছিলেন, ফর্মটা পঞ্চায়েত অথবা বিডিও অফিসে আপনাকে অনলাইন আবেদন করতে হবে, এবং যদি আপনি এখনো পর্যন্ত আবেদন না করে থাকেন, অনলাইন আবেদন করার পর রিসিভ কপি সহ ডকুমেন্টস আপনাকে বিডিও অফিসে জমা করতে হবে। তো এই বর্তমানে আপডেট, তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি প্রথমেই যে কিভাবে সম্পূর্ণ অনলাইন আবেদনটা করবেন এবং অনলাইন আবেদন করার সময় কোন কোন ভুলগুলি করলে চলবে না, এবং তার সঙ্গে সঙ্গে এই ভিডিওটির শেষ পার্টে বলে দিচ্ছি নতুন নিয়ম অনুযায়ী কিভাবে স্ট্যাটাস চেক করতে হবে, এবং যাদের আন্ডার ইনকোয়ারি এবং পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে তাদের কোন তিনটি কাজ করতে হবে, তিনটি কাজ করলে অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এ টু জেড জানবো এই ভিডিওটির মাধ্যমে। তার জন্য আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নিন, আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু সহজভাবে বুঝিয়ে বলছি। সবার প্রথমে দেখে দিচ্ছি সম্পূর্ণ অনলাইন আবেদনটা নতুন নিয়মে কিভাবে আপনি করবেন, কিংবা সম্পূর্ণ ফর্ম ফিল আপ সঠিকভাবে কিভাবে করবেন। তো অন্নপূর্ণা যোজনার সম্পূর্ণ ফর্ম ফিল আপ অনলাইনে করার জন্য সবার প্রথম আপনাদের এই যে সোশ্যাল registry.wb.government.in এই পোর্টালে আসতে হবে। এই পোর্টালে আসার পর নিচের দিকে আসবেন এবং এখানে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এই অপশনটাই ক্লিক করবেন। অ্যাক্সেস সিটিজেন পোর্টাল অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানটায় প্রথম আপনার ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নামটা সিলেকশন করতে হবে। প্রথম কিন্তু আপনি আপনার জেলার নামটা সিলেকশন করবেন, তারপরে রেজিস্টার মোবাইল নাম্বারের জায়গায় আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। এবার এখানে একটা কথা বলে দিই, যারা আপনারা অফলাইনে শুধুমাত্র ফর্ম জমা করেছিলেন, টাকা পাননি এবং বর্তমানে অনলাইন আবেদন করছেন, অবশ্যই যে ফর্মে আপনি নাম্বারটা লিখেছিলেন ওই মোবাইল নাম্বারটা এখানটায় বসাবেন। আশা করি বুঝতে পারলাম। এবার মোবাইল নাম্বারটা বসানোর পর নিচের দিকে আসবেন, ক্যাপচা কোডটা দেখে দেখে এই ঘরটা বসানোর পর রিকোয়েস্ট ওটিপি এই অপশানটায় ক্লিক করবেন। এবার রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের ওই মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর নিচে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এই অপশানটায় ক্লিক করতে হবে। এবার ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটা ফর্ম দেওয়া হবে, মানে ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম। এই ফর্মটা আপনাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। এই ফর্ম ফিল আপ করার সময় ভুলগুলি করলে চলবে না। তো এখানে কিন্তু প্রথমেই কি দেওয়া রয়েছে, প্রথমে দেওয়া রয়েছে হেড অফ ফ্যামিলি। প্রথমে আপনাকে হেড অফ ফ্যামিলির যাবতীয় ইনফরমেশান দিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে, এবং তারপরে আপনাদের ফ্যামিলি মেম্বারগুলো অ্যাড করতে হবে। আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন প্রথম রয়েছে বেসিক ইনফরমেশান। বেসিক ইনফরমেশানে প্রথম রয়েছে HOF নেম, মানে হেড অফ ফ্যামিলির নামটা আধার কার্ড অনুযায়ী এই ঘরটায় মানে পুরো নামটা লিখবেন, নাম এবং পদবি। তারপরে ডান দিকে ডেট অফ বার্থের জায়গায় তার জন্ম তারিখটা এখানে ক্লিক করবেন, একটা ক্যালেন্ডার দিয়ে হবে। এই ক্যালেন্ডার থেকে আপনি কিন্তু জন্ম তারিখটা সিলেকশন করবেন। ওকে, জন্ম তারিখটা সিলেকশন করার পর নিচের দিকে আসবেন, জেন্ডার মেল না ফিমেল, মানে হেড অফ ফ্যামিলি ছেলে নাকি মেয়ে, এখানে কিন্তু অবশ্যই ওইটা আপনি সিলেকশন করবেন। তারপরে ডান দিকে ক্যাটাগরি, মানে হেড অফ ফ্যামিলির ক্যাটাগরি কি রয়েছে, আনরিজার্ভ ক্যাটাগরি নাকি EWS ক্যাটাগরি নাকি SC ST OBC, আপনাকে কিন্তু ওইটা সিলেকশন করতে হবে। তারপর নিচের দিকে আসবেন, এখানে কিন্তু রিলিজিয়ান কিংবা ধর্মটা সিলেকশন করবেন। তারপর ডান দিকে রয়েছে কন্ট্যাক্ট নম্বর, আধার লিঙ্ক মোবাইল নম্বর, মানে হেড অফ ফ্যামিলির আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই নাম্বারটা এই ঘরটায় বসিয়ে দেবেন। ওকে, তারপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর জিজ্ঞেস করা হচ্ছে টোটাল নম্বর অফ ফ্যামিলি মেম্বার ইনক্লুডিং HOF, মানে হেড অফ ফ্যামিলিকে নিয়ে আপনার পরিবারে মোট কতজন সদস্য ওই সংখ্যাটা লিখতে হবে। যদি 3 জন হয় তাহলে কিন্তু এই ঘরটায় আপনি 3 লিখবেন, যদি 4 জন হয় এখানে কিন্তু 4 লিখবেন, যদি 5 জন হয় এখানে কিন্তু 5 লিখবেন। এভাবে কিন্তু আপনাকে সংখ্যা লিখতে হবে। ওকে, এবার নিচের দিকে আসবেন, বলা হচ্ছে ডিসেবিলিটি স্ট্যাটাস, মানে যদি হেড অফ ফ্যামিলি প্রতিবন্ধী হয়ে থাকে এখানে কিন্তু এস করবেন, আর না হলে কিন্তু এখানটায় নো অপশানে ক্লিক করবেন। ওকে, তারপর নিচের দিকে আসবেন, আধার কার্ড ডিটেলস, এখানে কিন্তু আধার নাম্বার বসাতে বলছে, মানে হেড অফ ফ্যামিলির আধার কার্ডের নাম্বারটা এই ঘরটায় বসিয়ে দেবেন। এবার হেড অফ ফ্যামিলির আধার কার্ডের নাম্বারটা বসানোর পর নিচে কিন্তু এইভাবে একটা অপশান শো করবে, দেখতে পাচ্ছেন এখানে শো করছে আধার কার্ড ডকুমেন্ট, এখানে আপলোড করতে বলছে। মানে হেড অফ ফ্যামিলির আধার কার্ডটা এখানে ডকুমেন্ট হিসাবে আপলোড করতে হবে 50 থেকে 200 কেবির মধ্যে। আপনি যে কোনো ব্রাউজারে গিয়ে এখানে লিখবেন যে JPG to PDF, এবং ওখানে কিন্তু অবশ্যই আপনার ওই যে আধার কার্ডের ফটোটা ওটা কিন্তু PDF করে নেবেন 50 থেকে 200 কেবির মধ্যে, এবং ওইটা কিন্তু এখানে আপলোড ফাইল অপশানে ক্লিক করে এখানে কিন্তু আপনাদের মেমোরি কার্ড থেকে ওই ডকুমেন্টটা আপলোড করতে হবে। তারপর কি করবেন, নিচের দিকে আসবেন, বলা হচ্ছে
ফ্যামিলি ডেমোগ্রাফিক অ্যান্ড অ্যাড্রেস, যেখানটায় প্রথম চাওয়া হয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, এখানটায় কি লিখবেন? এখানে আপনার আধার কার্ড আইডি কার্ড অনুযায়ী গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, থানার নাম, ডিস্ট্রিক্ট এবং পিনকোড মানে সম্পূর্ণ ঠিকানা এখানে কিন্তু আপনার সম্পূর্ণ যে পার্মানেন্ট অ্যাড্রেস এখানটায় কিন্তু লিখে দেবেন। ওকে, তারপর নিচের দিকে আসবেন। এবার নিচের দিকে আসবেন, এখানে কিন্তু ডিস্ট্রিক্ট কিংবা জেলাটা সিলেকশন করা থাকবে। এবার পরবর্তী অপশান হচ্ছে এরিয়া টাইপ, মানে এখানে কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে আপনি কোন এরিয়াতে বসবাস করছেন। যদি গ্রাম এলাকায় বসবাস করছেন প্রথম অপশানটা রুরাল অপশানটা সিলেকশন করবেন, আর যদি আপনি শহর এলাকায় থাকেন এখানে কিন্তু উরবান এইটা সিলেকশন করবেন। ওকে, তারপরে ডান দিকে পিনকোডটা আপনাকে চুজ করতে হবে, আপনার পিনকোডটা কি রয়েছে। এখানটায় কিন্তু আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন এবং এখানে আপনার যে পিনকোডটা রয়েছে ওই পিনকোডটা কিন্তু এখান থেকে আপনাকে সিলেকশন করতে হবে। ওকে, পিনকোডটা সিলেকশন করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু পরবর্তী অপশানগুলো বেরিয়ে আসবে। যেমন এখানে আপনাকে প্রথম পোস্ট অফিস সিলেকশন করতে হবে, আপনার পোস্ট অফিসের নামটা, তারপরে পুলিশ স্টেশন, তারপরে ব্লকের নাম এবং তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম। এগুলো আপনাকে আপনার ঠিকানা অনুযায়ী সিলেকশন করতে হবে। ঠিকানা দেওয়ার পর নিচের দিকে আসবেন, বলা হচ্ছে ভোটার কার্ড ডিটেলস। এখানটায় কিন্তু আপনাকে হেড অফ ফ্যামিলির এপিক নাম্বারের ঘরে এখানটায় কিন্তু ভোটার আইডি কার্ডের নাম্বারটা বসাতে হবে। এবার ভোটার কার্ডের নাম্বারটা বসানোর পর নিচের দিকে আসবেন, এখানে কিন্তু অবশ্যই আপনাকে ভোটার কার্ডের কিন্তু পিডিএফ কিংবা জেপিজিটা 50 থেকে 200 কেবির মধ্যে এখানে আপলোড করতে হবে। আপলোড করার পর কিন্তু এইরকম একটা অপশান দেখতে পাবেন, ভিউ অপশান। এখানটায় ক্লিক করে কিন্তু ডকুমেন্টসটা আপনি চেক করতে পারেন যে সঠিক ডকুমেন্টসটা আপলোড করেছেন কিনা। এবার আপনাকে কি করতে হবে, ডান দিকে এখানে যে রয়েছে অ্যাসেম্বলি, এখানটায় আপনাকে আপনার অ্যাসেম্বলি নম্বরটা দিতে হবে, মানে বিধানসভা ক্ষেত্রের নম্বর দিতে হবে এবং তারপরে পার্ট নম্বর দিতে হবে। এইগুলো আপনি কোনখান থেকে পাবেন? এইগুলো আপনি ভোটার আইডি কার্ডের পিছন সাইডে পেয়ে যাবেন অ্যাসেম্বলি নাম্বারটা এবং পার্ট নম্বরটা অবশ্যই আপনাকে যে বিএলও কাগজ দিয়েছিল ভোটের সময় ওই রিসিপ্ট কপিতে লেখা রয়েছে। তাছাড়াও কিন্তু এইটা আপনি অনলাইন থেকেও চেক করতে পারেন। আপনি কিন্তু ভোটার কার্ডের যে অফিসিয়াল পোর্টাল রয়েছে ওই পোর্টালে যাবেন এবং সার্চ ইন ভোটার লিস্ট এখানটায় ক্লিক করে কিন্তু আপনার ভোটার নাম্বার দিয়ে সার্চ করতে পারেন আপনার পার্ট নম্বর কত, আপনার সিরিয়াল নম্বর কত, আপনার অ্যাসেম্বলি নাম্বার কত ইত্যাদি। ওকে, এবার এখানে কিন্তু যাবতীয় তথ্যগুলো দেওয়ার পর নিচের দিকে আসবেন এবং এখানে প্রথম কি করবেন, সেভ ড্রাফট এই অপশানটায় ক্লিক করবেন। আগে এই অপশানটায় ক্লিক করার পর দেখবেন যে আপনার ডাটাগুলো বিডিও অফিস থেকে এন্ট্রি হয়ে গিয়েছে কিনা। যদি বিডিও অফিস থেকে আপনার ডাটাগুলো অনলাইনে এন্ট্রি করে থাকে তাহলে কিন্তু উপরের দিকে এইরকম কিন্তু একটা অপশান দেখাবে, তাহলে কিন্তু বুঝবেন যে আপনার এখানে ডাটাগুলো এন্ট্রি হয়ে গেছে, আর কিন্তু এন্ট্রি করার দরকার নেই। তবে যদি সেভ ড্রাফট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে সাকসেসফুলি দেখিয়ে দেয় তাহলে কিন্তু বুঝবেন যে আপনার এখানে অনলাইন আবেদনটা করতে হবে। আশা করি বুঝতে পারলাম। ওকে, এটাই ছিল নতুন আপডেট। এবার এখানে কিন্তু অবশ্যই সেভ করার পর ডান দিকে নেক্সট অপশানে ক্লিক করবেন পরবর্তী ইনফরমেশনগুলো বসানোর জন্য। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী কিন্তু এখানে স্টেপটা খুলবে রেশন কার্ড এবং ফুড সাবসিডি। এবং এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ফ্যামিলি মেম্বার 3 জন দেওয়ার পর এখানে কিন্তু হেড অফ ফ্যামিলির পর 2 জন কিন্তু এখানে ফ্যামিলি মেম্বার দেওয়ার জন্য ঘর বেরিয়েছে। এখন কিন্তু ফ্যামিলি মেম্বার অ্যাড করার দরকার নেই। এখানে হেড অফ ফ্যামিলির যাবতীয় তথ্যগুলো দেওয়ার পর এখানে কিন্তু অবশ্যই সব শেষে কিন্তু ফ্যামিলি মেম্বারগুলো অ্যাড করতে হবে। ওকে, এবারে হেড অফ ফ্যামিলি তথ্য দেওয়ার পর যখন আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন এখানে কিন্তু পরবর্তী এখানে স্টেপটা খুলবে রেশন কার্ড এবং ফুড সাবসিডি। এখানে জিজ্ঞেস করা হচ্ছে ডু ইউ হ্যাভ ডিজিটাল রেশন কার্ড, আপনার কি ডিজিটাল রেশন কার্ড রয়েছে? এখানে যদি থেকে থাকে এখানে কিন্তু প্রায় সবার রয়েছে, এখানে কিন্তু আমি ইয়েস করলাম। ইয়েস করার সঙ্গে সঙ্গে আপনাকে দিতে হবে আপনার কি ধরনের রেশন কার্ড রয়েছে, AAY, PHH, SPHH, RKSY1, RKSY2। তো এর মধ্যে আপনার কোন ক্যাটাগরির রেশন কার্ড এখানে কিন্তু অবশ্যই ওইটা সিলেকশন করবেন। সিলেকশন করার সঙ্গে সঙ্গে ডান দিকে কি দিতে হবে, রেশন কার্ডের নাম্বারটা। এখানে কার নাম্বার দেবেন, এখানে কিন্তু হেড অফ ফ্যামিলি তথ্যগুলো যেহেতু দেওয়া হচ্ছে এখানে যাবতীয় সমস্ত কিছু কিন্তু হেড অফ ফ্যামিলি তথ্যগুলো দেবেন। তো হেড অফ ফ্যামিলির রেশন কার্ডের যে নাম্বার রয়েছে এই নাম্বারটা এই ঘটে সম্পূর্ণ বসিয়ে দেবেন। ওকে, বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আসবেন এবং সেভ ড্রাফট এই অপশানটায় ক্লিক করবেন এবং তারপরে নেক্সট অপশানে ক্লিক করবেন। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী কিন্তু স্টেপটা খুলবে কি, পরবর্তী স্টেপটা খুলবে অ্যাসিস্ট, যেখানটায় আপনাকে প্রথম জিজ্ঞেস করা হবে হাউস সাইজের ব্যাপারে।
বলা হচ্ছে ডাজ ইউর হাউস হ্যাভ 3 পাক্কা রুম। আপনার যদি বাড়িটা 3টি পাকা ঘর থেকে থাকে অবশ্যই ইয়েস করবেন, কিংবা 3টি পাকা ঘর এর কম থাকলে এখানে কিন্তু নো অপশনটাই সিলেকশন করবেন। তারপরে ডান দিকে বলা হচ্ছে হোয়েদার ইউর ফ্যামিলি ওন এনি ল্যান্ড, মানে আপনার কি কোনো জমির মালিকানা রয়েছে, মানে জমি জমা থেকে থাকলে ইয়েস করবেন, আর না হলে নো অপশনটাই ক্লিক করবেন। এবার যদি আপনার জমি জমা থেকে থাকে ইয়েস করেন তাহলে কিন্তু নিচের দিকে আসতে হবে এবং এখানে এই যে টোটাল, এখানে কিন্তু ফ্যামিলি মেম্বারের টোটাল জমির পরিমাণটা এখানে কিন্তু লিখতে হবে ডেসিমেলে, মানে আপনার জমির যে রেকর্ড কিংবা দলিল কিংবা পর্চা রয়েছে মোট ফ্যামিলি মেম্বার মিলে আপনার মিলে মোট কত জমির পরিমাণটা হচ্ছে এখানে কিন্তু অবশ্যই ডেসিমেলে লিখতে হবে। এবার যদি আপনার জমি না থেকে থাকে এখানে নো অপশনটাই ক্লিক করবেন। তারপর নিচের দিকে আসতে হবে, বলা হচ্ছে যে ডাজ এনি ফ্যামিলি মেম্বার ওন নন কমার্শিয়াল মোটরাইজ 4 হুইলার, যদি আপনার কোনো নন কমার্শিয়াল 4 চাকার গাড়ি থেকে থাকে, মানে প্রাইভেট যে গাড়িগুলো হয়ে থাকে, যদি গাড়ি পরিবারে থেকে থাকে অবশ্যই ইয়েস করবেন, আর না হলে নো অপশনটাই ক্লিক করবে। তারপর নিচের দিকে আসতে হবে, বলা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। এখানটায় কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে রাখি, যাদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তারা কিন্তু অবশ্যই এখানে ইয়েস করবে। ইয়েস করার পর ডান দিকে কিন্তু অবশ্যই যে গভর্নমেন্ট, এখানটায় কিন্তু গভর্নমেন্ট চুজ করতে হবে এবং নিচে আসার পর এই যে গভর্নমেন্ট স্কিম এখানটায় ক্লিক করে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন স্বাস্থ্যসাথী, এখানটায় কিন্তু সিলেকশন করতে হবে এবং সিলেকশন করার পর ডান দিকে এই যে ইউআরএন নম্বর, এই ঘরটায় স্বাস্থ্যসাথী কার্ডের যে একটা নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারটা এই ঘরটায় পুট করবেন। আশা করি বুঝতে পারলাম। এবার এই স্বাস্থ্যসাথী কার্ডে যতজন সদস্যের নাম রয়েছে, যতজন মেম্বারের নাম রয়েছে, প্রত্যেক মেম্বারের ডাটাগুলো এন্ট্রি করার সময় এই অবশ্যই কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডটা অ্যাড করবেন এবং ইউআরএন নাম্বারটা দিয়ে দেবেন। আশা করি বুঝতে পারলাম। এবার যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই কিংবা যাদের কোনো প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স করা নেই তারা কিন্তু অবশ্যই এখানে নো অপশনটাই সিলেকশন করবে। আমার কিন্তু আমার পরিবারে যেহেতু স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে এখানে কিন্তু ইয়েস করে এখানে কিন্তু কার্ডটা অ্যাড করলাম। আশা করি বুঝতে পেরেছি। এবার এখানে কিন্তু কার্ডটা অ্যাড করার পর নিচের দিকে আসতে হবে এবং সেভ করার পর ডান দিকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী স্টেপটা খুলবে ইনকাম এবং প্রফেশন, যেখানটায় কিছু তথ্যগুলো সঠিকভাবে দিতে হবে, যার মধ্যে প্রথম রয়েছে ডু ইউ হ্যাভ পে ইনকাম ট্যাক্স অথবা প্রফেশনাল ট্যাক্স। যদি আপনি কোনো ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন এখানটায় কিন্তু অবশ্যই ইয়েস করবেন, আর না হলে নো অপশানটায় সিলেকশন করবেন। তারপরে বলা হচ্ছে ডিউ হ্যাভ প্যান কার্ড, মানে যে হেড অফ ফ্যামিলি তথ্যগুলো দিচ্ছে তার যদি প্যান কার্ড থেকে থাকে এখানটায় কিন্তু ইয়েস করতে হবে। ইয়েস করার পর নিচে এখানে প্যান কার্ডের নাম্বারের জায়গায় ওই হেড অফ ফ্যামিলির প্যান কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দিতে হবে। এবার প্যান নাম্বারটা দেওয়ার পর পরবর্তী এখানে রয়েছে টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম। আপনার শুধু নয়, আপনার পরিবারের সমস্ত মেম্বার মিলিয়ে ফ্যামিলি ইনকামটা বার্ষিক কত, বছরে কত টাকা ইনকাম করেন এখানে কিন্তু এই ঘরটায় লিখতে হবে। ওকে, তারপরে বলা হচ্ছে নেচার অফ এমপ্লয়মেন্ট, যেখানটায় অবশ্যই আপনি কি কাজ করেন, আপনার পেশাটা কি, এখানে কিন্তু ওই পেশার ধরনটা সিলেকশন করতে হবে। যেখানে প্রথম রয়েছে গভর্নমেন্ট সেক্টর, যদি আপনি গভর্নমেন্ট সেক্টরে চাকরি করে থাকেন এই ঘরটায় চেকমার্ক করবেন। তারপরে বলা হচ্ছে এখানে যদি আপনি বিজনেস কিংবা কোনো প্রোপাইটার হয়ে থাকেন কিংবা এন্টারপ্রেনিয়র হয়ে থাকেন এই অপশনটায় চেকমার্ক করবেন। এবং তারপরে বলা হচ্ছে যদি আপনি সেল এমপ্লয়েড কিংবা যদি আপনি কৃষক কিংবা এই ধরনের কাজগুলো করে থাকেন তাহলে কিন্তু এই ঘরটায় চেকমার্ক করবেন। যদি আপনি বেকার হয়ে থাকেন এই ঘরটায় মানে আনএমপ্লয়েড এখানে কিন্তু এই অপশনটায় চেকমার্ক করবেন। তারপরে বলা হচ্ছে প্রাইভেট সেক্টর যদি আপনি স্যালারি পার্সন হয়ে থাকেন এই ঘরটায় চেকমার্ক করবেন। তারপরে পার্ট টাইম জব করলে এই ঘরটায় চেকমার্ক করবেন। মাইগ্রেন্ট লেবার মানে আপনি যদি পরিযায়ী শ্রমিক হয়ে থাকেন বাইরে যদি কাজ করতে যান এখানে কিন্তু অবশ্যই এই ঘরটায় চেকমার্ক করবেন। কিংবা এই সমস্ত কিছুর মধ্যে কোনো কিছু না পেলে এখানে কিন্তু আদার্স অপশনটাই চেকমার্ক করতে পারেন। আশা করি বুঝতে পারলাম। এবার নিচের দিকে আসতে হবে, বলা হচ্ছে হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন। এখানে কার, মানে হেড অফ ফ্যামিলি যেহেতু তথ্যগুলো দেওয়া হচ্ছে হেড অফ ফ্যামিলির হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু এখানটায় সিলেকশন করতে হবে। প্রথম রয়েছে ইলিটারেট, মানে যদি হেড অফ ফ্যামিলি অশিক্ষিত কিংবা লেখাপড়া না থাকে অবশ্যই কিন্তু এই অপশনটায় সিলেকশন করতে হবে। তারপরে এখানে কিন্তু রয়েছে লোয়ার দেন 10 নিচে হলে এই ঘরটায় সিলেকশন করতে হবে। তারপর রয়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন এবং ডক্টরেট এবং পোস্ট ডক্টরেট রয়েছে। এবার আপনার হেড অফ ফ্যামিলির এখানে পড়াশোনা কত দূর এখানে কিন্তু হাইয়েস্ট কোয়ালিফিকেশনটা এখান থেকে সিলেকশন করে নিতে হবে। ওকে, সিলেকশন করার পর নিচের দিকে বলা হচ্ছে আর ইউ এ ফর্মার অথবা কারেন্ট হোল্ডার অফ এনি
কনস্টিটিউশনাল পোস্ট যেমন মিনিস্টার, এমপি, এমএলএ, উরবান লোকাল বডিজ অথবা পঞ্চায়েত লোকাল বডিজ, মানে আপনি যদি কোনো পদে থেকে থাকেন যেমন মন্ত্রী পদ, এমএলএ পদ কিংবা পঞ্চায়েতের কিংবা কোনো উরবান এলাকার লোকাল বডিতে যদি কোনো পদে থেকে থাকেন অবশ্যই কিন্তু এস করবেন, আর না হলে সবাই নো অপশানটাই ক্লিক করবেন। তারপর নিচের দিকে আসতে বলা হচ্ছে আপনি যদি গভর্নমেন্টের পেনশন পেয়ে থাকেন এখানে এস করবেন, না হলে নো অপশানে এখানে সিলেকশন করবেন। তারপর বলা হচ্ছে আপনি যদি জিএসটি দিয়ে থাকেন এখানে এস করবেন, না হলে কিন্তু সবাই এখানে নো অপশানটাই সিলেকশন করবেন। তারপর নিচের দিকে আসতে হবে, সেভ করার পর ডান দিকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে বলা হচ্ছে আদার আইডেন্টি ডকুমেন্টস, যেখানে প্রথম জিজ্ঞেস করা হচ্ছে কি, প্রথম জিজ্ঞেস করা হচ্ছে হ্যাভ ইউ অ্যাপ্লাইড আন্ডার সিএএ, যারা আপনারা সিএএ এর জন্য আবেদন করেছেন অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানটায় ক্লিক করবেন এবং অ্যাপ্লাইড এই অপশানটায় ক্লিক করবেন। এবার যদি আপনার এখানে ইস্যুড হয়ে থাকে এখানে কিন্তু অবশ্যই ইস্যুড অপশানটায় ক্লিক করবেন, আর যদি আপনি এগুলোর জন্য প্রযোজ্য না হন, যদি আপনি আবেদন না করে থাকেন এখানে কিন্তু নট অ্যাপ্লিকেবল এই অপশানটায় ক্লিক করতে হবে। তারপরে বলা হচ্ছে এসআইআর 2026 ট্রাইব্যুনাল স্ট্যাটাস, যাদের নামটা এসআইআর 2026-এর নামটা ডিলিট হয়ে গেছে ভোটার লিস্ট থেকে, এখানে কিন্তু যারা ট্রাইব্যুনালের জন্য আবেদন করেছে নিচের দিকে আসার পর এখানে ক্লিক করবেন এবং এখানে ইয়েস অপশানে ক্লিক করতে হবে। এবার যদি আপনার ভোটার লিস্টের নামটা থেকে থাকে, যদি আপনি ট্রাইব্যুনালের জন্য আবেদন না করে থাকেন এখানে কিন্তু নট অ্যাপ্লিকেবল অপশানটাই ক্লিক করে এখানে সিলেকশন করতে হবে। ওকে, তারপর নিচের দিকে আসার পর এখানে সেভ করবেন। এবার ডাটাগুলো সেভ হয়ে যাওয়ার পর এখানে নিচে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা বেরিয়েছে, এখানে গভর্নমেন্টের স্কিম। এখানে বলা হচ্ছে কি, এখানে বলা হচ্ছে রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট ভিয়া ডিবিটি, মানে এখানে যে হেড অফ ফ্যামিলি তথ্যগুলো অ্যাড করছেন, হেড অফ ফ্যামিলি যদি গভর্নমেন্টের তরফ থেকে ডিবিটির মাধ্যমে কোনো প্রকল্পের কিংবা কোনো স্কিমের টাকা পেয়ে থাকে এখানে কিন্তু ওই প্রকল্পের নামটা অ্যাড করতে হবে। এবার যদি পেয়ে থাকে কি করতে হবে, এখানে নিচের দিকে আসার পর এখানে যে নো এখানে কিন্তু অবশ্যই ক্লিক করবেন এবং এখানে ইয়েস অপশনটাই সিলেকশন করবেন। এবার ইয়েস করার পর নিচের দিকে আসবেন, এখানে কিন্তু প্রকল্পের নামটা অ্যাড করার জন্য এই যে স্কিম 1 যেখানটায় কিন্তু আপনাকে নাম লিখতে হবে আপনি কোন প্রকল্পের টাকাটা পাচ্ছেন। ওকে, এবার এখানে প্রকল্পের নামটা লেখার পর ডান দিকে বলা আছে ওয়ান টু ওপ্ট আউট, যদি আপনি এই প্রকল্পটা বন্ধ করতে চান এখানটায় কিন্তু ইয়েস করবেন। ওকে, আর না হলে কিন্তু ইয়েস করার দরকার নেই। এবার যদি ওই ব্যক্তি একের বেশি কোনো প্রকল্পের টাকা পাচ্ছে এখানে কিন্তু এই যে অ্যাড অ্যানাদার স্কিম এখানটায় ক্লিক করলে কিন্তু এইরকম ঘর দেওয়া হবে, এখানে কিন্তু আবার পুনরায় ওই নতুন একটা প্রকল্পের নামটা অ্যাড করে এখানে কিন্তু অবশ্যই আপনাকে সিলেকশন করতে হবে আপনি কি প্রকল্পে থেকে বেরিয়ে যেতে চান নাকি চান না। ওকে, এবার এইভাবে প্রকল্পগুলো অ্যাড করার পর এখানে নিচের দিকে আসবেন এবং সেভ অপশানে ক্লিক করবেন। এবার গভর্নমেন্ট স্কিমের অপশানটায় তথ্যগুলো দেওয়ার পর যখন আপনি সেভ করবেন এখানে কিন্তু নেক্সট অপশান পাবেন না, এবার কিন্তু আপনাকে ফ্যামিলি মেম্বারগুলো স্টেপ বাই স্টেপ অ্যাড করতে হবে। এবার আমি কিন্তু এখানে মেম্বার 2-র জায়গায় একজন মহিলার নাম অ্যাড করব, যার জন্য কিন্তু এই যে মেম্বার 2 অপশান দেওয়া রয়েছে এখানটায় ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী এখানে নেক্সট কিন্তু পরবর্তী পেজটা খুলবে, যে নিচের দিকে আসতে হবে যে মহিলাকে আমি অ্যাড করতে চাই ওই মহিলার নামটা কিন্তু নেমের জায়গায় এই ঘরটায় পুরো নাম এবং পদবি এখানে কিন্তু লিখতে হবে। ডান দিকে বলা হচ্ছে রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি, মানে আমি যে হেড অফ ফ্যামিলি তথ্যগুলো দিলাম এই মহিলার সঙ্গে হেড অফ ফ্যামিলির সম্পর্ক কি, এখানে কিন্তু অবশ্যই যেহেতু ওয়াইফের সম্পর্ক এখানে কিন্তু ওয়াইফ দিলাম, আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি কিন্তু ওইটা সিলেকশন করে নেবেন। তারপরে বলা হচ্ছে ডেট অফ বার্থ, যেখানে কিন্তু সেম টু সেম ভাবে ওই মহিলার কিন্তু অবশ্যই মানে যেমনটা হেড অফ ফ্যামিলিতে আপনাদের দেখালাম যে এখানে আপনাদের এখানে জন্ম তারিখটা সিলেকশন করতে হবে ক্যালেন্ডার থেকে, এবং তারপরে জেন্ডারের জায়গায় আমি যেহেতু মহিলাকে অ্যাড করছি এখানে কিন্তু ফিমেল অপশনটা সিলেকশন করলাম। ক্যাটাগরি যাওয়ার জায়গায় এখানে কিন্তু ক্যাটাগরি সিলেকশন করতে হবে। তারপরে রিলিজিয়ান অর্থাৎ ধর্মটা সিলেকশন করতে হবে। নিচের দিকে আসার পর আধার লিঙ্ক মোবাইল নাম্বার, মানে ওই মহিলার আধার লিঙ্ক মোবাইল নাম্বারটা এই ঘরটায় বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর নিচে জিজ্ঞেস করা হচ্ছে ডিসেবিলিটি স্ট্যাটাস, যদি ওই মহিলা প্রতিবন্ধী হয়ে থাকে ইয়েস করবেন, আর না হলে সবাই নো অপশনটাই ক্লিক করবেন। এবার নিচের দিকে আসতে হবে, নিচের দিকে আসার পর এখানে আধার কার্ডের নাম্বারের জায়গায় ওই মহিলার আধার কার্ডের নাম্বারটা এখানটায় বসিয়ে দিতে হবে। এবার আধার কার্ডের নাম্বারটা দেওয়ার পর সেম টু সেম
সেমভাবে ওই মহিলার আধার কার্ডটা 50 থেকে 200 কেবির মধ্যে এই আপলোড ফাইল অপশানে ক্লিক করে আপলোড করতে হবে। তারপর নিচের দিকে আসতে হবে, এপিক নাম্বারের জায়গায় ওই মহিলার ভোটার আইডি কার্ডের নাম্বার বসাবেন, ডান দিকে এখানে অ্যাসেম্বলির নাম্বার এবং পার্ট নাম্বারটা বসিয়ে দেবেন। এবার ভোটার আইডি কার্ডের নাম্বারটা বসানোর পর এখানে কিন্তু ভোটার আইডি কার্ডের ডকুমেন্টটা এখানে স্ক্যান করে আপনাকে এখানে কিন্তু আপলোড করতে হবে 50 থেকে 200 কেবির মধ্যে। একটা গুরুত্বপূর্ণ আপনাদের কথা বলে দিই, ভোটার কার্ড কিংবা আধার কার্ড যাদের প্লাস্টিক ছোট আইডি কার্ড রয়েছে ওই কিন্তু ডকুমেন্টের দুপাশ কিন্তু এক পাশে স্ক্যান করে কিন্তু অবশ্যই আপলোড করতে হবে, এক সাইড কিন্তু আপলোড করলে হবে না। ওকে, যার জন্য কিন্তু অবশ্যই দুই সাইড কিন্তু এক পেজে থাকবে এবং ওইটা কিন্তু স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। ওকে, এবার এখানে ডকুমেন্টসটা আপলোড করার পর নিচের দিকে আসবেন, এখানে যে সেভ অপশান রয়েছে সেভ করবেন এবং তারপরে নেক্সট অপশানে ক্লিক করবেন। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে অ্যাসেস্ট, যেখানে কিন্তু জিজ্ঞেস করা হবে যদি আপনার ওই মেম্বারের হেলথ ইন্স্যুরেন্স থেকে থাকে অবশ্যই কিন্তু ইয়েস করতে হবে। আমি যে মহিলার এখানে নামটা অ্যাড করেছি ওই মহিলার কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, যার জন্য কিন্তু আমাকে এখানে ইয়েস করতে হবে। ইয়েস করার পর ডান থেকে ইন্স্যুরেন্স টাইপের জায়গায় এখানে গভর্নমেন্ট সিলেকশন করতে হবে, নিচের দিকে আসার পর স্কিমের জায়গায় এখানে রয়েছে স্বাস্থ্যসাথী, এখানে কিন্তু এইটাই আমাকে সিলেকশন করতে হবে এবং ডান দিকে ইউআরএর নাম্বারের জায়গায় ওই স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা কিন্তু এই ঘরটায় দিতে হবে। দেওয়ার পর নিচের দিকে আসতে হবে, সেভ করার পর ডান দিকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ বেরিয়েছে ইনকাম এবং প্রফেশন, যেখানটায় জিজ্ঞেস করা হচ্ছে যে মহিলার নামটি অ্যাড করছেন ওই মহিলা যদি কোনো ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন ইয়েস করবেন, না হলে নো অপশানে ক্লিক করবেন। প্যান কার্ড থেকে থাকলে ইয়েস করবেন এবং প্যান কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। নিচের দিকে আসার পর ওই মহিলা কি কাজ করে, মানে কি ধরনের কাজ করে কিংবা পেশা কি, এখানটায় কিন্তু সিলেকশন করতে হবে। যদি হাউস ওয়াইফ হয়ে থাকে এখানে কিন্তু আদার্স অপশানটায় চেকমার্ক করবেন। নিচের দিকে আসবেন, ওই মহিলার কতদূর পর্যন্ত পড়াশোনা হাইয়েস্ট কোয়ালিফিকেশান কি রয়েছে এখানটায় আপনাকে সিলেকশন করতে হবে। সিলেকশন করার পর নিচের দিকে আসবেন, বলা হচ্ছে ওই মহিলা যদি কোনো পোস্টে মানে মিনিস্টার, এমপি, এমএলএ, কোনো পঞ্চায়েত কিংবা কোনো উরবান এরিয়াতে লোকাল বডিতে কোনো পদে থেকে থাকেন ইয়েস করবেন, না হলে সবাই নো অপশান ক্লিক করবেন। গভর্নমেন্ট পেনশন পেয়ে থাকলে ইয়েস করবেন, না হলে সবাই নো অপশান ক্লিক করবেন। জিএসটি দিয়ে থাকলে ইয়েস করবেন, না হলে সবাই নো অপশানে ক্লিক করবেন এবং তারপরে সেভ ড্রাফট অপশানে ক্লিক করার পর ডান দিকে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানে বলা হচ্ছে আপনি যদি সিএএ এর জন্য আবেদন করে থাকেন ইয়েস করবেন, না হলে সবাই নট অ্যাপ্লিকেবল অপশানে ক্লিক করবেন। এসআইআর 2026-এর ভোটার লিস্টে আপনার নামটা কাটা পড়লে ট্রাইব্যুনালের জন্য আবেদন করে থাকলে এখানে কিন্তু ইয়েস করবেন, না হলে সবাই নট অ্যাপ্লিকেবল অপশানে ক্লিক করে এখানে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী যে ঘরটা বেরোবে এখানে কিন্তু অবশ্যই অন্নপূর্ণা যোজনায় আবেদন করার জন্য অপশান দিয়ে হবে। এখানে কি বলা হচ্ছে, অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা। আমি যে মহিলার এখানে নামটা অ্যাড করেছি তার কিন্তু এখানে 25 থেকে 60 বছরের মধ্যে বয়স, যার জন্য সে এলিজিবল এখানে আবেদন করার জন্য। তো এখানে কি করব আমি, এখানে কিন্তু অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা এখানটায় কিন্তু ক্লিক করে এখানে কিন্তু ইয়েস করতে হবে, ইয়েস আই এম অ্যাপ্লাইং, তবে কিন্তু আপনার নামটা এখানে অন্নপূর্ণা যোজনার আন্ডারে উঠে যাবে এবং আপনি কিন্তু প্রতি মাসে 3000 টাকা পাবেন। তো এখানে কিন্তু ইয়েস আই এম অ্যাপ্লাইং এই অপশানটা সিলেকশন করতে হবে এবং নিচে আসার পর এখানে যে রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট ডিবিটির মাধ্যমে, যদি ওই মহিলা কোনো গভর্নমেন্টের স্কিমের টাকা ডিবিটির মাধ্যমে পেয়ে থাকে অবশ্যই কিন্তু ওইটা এখানে ইয়েস করতে হবে এবং প্রকল্পের নামটা এখানে অ্যাড করার পর ডান দিকে কিন্তু এখানে ওই প্রকল্পটা বন্ধ করতে চায় এখানে কিন্তু ইয়েস করতে হবে। ওকে, এবার যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছিলেন অবশ্যই কিন্তু এখানে লক্ষ্মীর ভাণ্ডারটা অ্যাড করতে হবে এবং ডান দিকে ওয়ান টু ওপ্ট আউট এখানটা কিন্তু ইয়েস করতে হবে। আশা করি বুঝতে পারলাম। এবার এই তথ্যগুলো অ্যাড করার পর নিচের দিকে আসবেন এবং সেভ ড্রাফট এই অপশানটায় ক্লিক করবেন। এবার সেভ ড্রাফট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমি যে মহিলার নামটা এখানে অ্যাড করেছি তার নিচে কিন্তু একটা অপশান উঠে গেছে অন্নপূর্ণা যোজনা। তাহলে বুঝবেন যে ওই মহিলা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছে। ওকে, এখানটায় কিন্তু এইভাবে শো করবে সঠিকভাবে আবেদন করলে। তারপর এখানে কিন্তু এখানে মেম্বার 3 এখানে কিন্তু মেম্বার 3 অ্যাড করতে হবে। সেম টু সেম ভাবে একই কিন্তু পদ্ধতি রয়েছে, একই তথ্যগুলো দিতে হবে। তবে
এখানে কিন্তু আমি একজন শিশুর নামটা অ্যাড করে দেখাচ্ছি। 3 নম্বরের মেম্বারে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে জিজ্ঞেস করা হচ্ছে অ্যাডাল্ট নাকি চাইল্ড, আমি এখানে চাইল্ড অপশানটাই ক্লিক করলাম। ওকে, এবার চাইল্ড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী কিন্তু অপশানগুলো কীভাবে খুলছে দেখে নিন। এখানে কিন্তু প্রথম বলা হচ্ছে নেম, এখানে কিন্তু শিশুর নামটা অ্যাজ পার আধার কার্ড, এখানে আধার কার্ড অনুযায়ী এখানে শিশুর নামটা পুরো নামটা বসিয়ে দিতে হবে, নাম এবং পদবি। তারপরে রিলেশনের জায়গায় হেড অফ ফ্যামিলির সঙ্গে শিশুর কিন্তু সম্পর্ক সন হবে, এখানে কিন্তু আমি সনটা দিয়ে দিলাম। এবার নিচের দিকে আসতে হবে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বলা হচ্ছে ডেট অফ বার্থ, এখানে কিন্তু শিশুর ডেট অফ বার্থ এন্টার করতে হবে। শিশুর বয়সটা কত, এখানে কিন্তু বয়সটা আমি এখানে ডেট অফ বার্থ সিলেকশন করলাম ক্যালেন্ডার থেকে। জেন্ডারের জায়গায় এখানে কিন্তু আমি একজন শিশু ছেলের জন্য এখানে নামটা অ্যাড করছি, এখানে মেল অপশনটা সিলেকশন করলাম। তারপরে ক্যাটাগরির জায়গায় ক্যাটাগরি সিলেকশন করতে হবে, তারপরে ধর্ম চুজ করতে হবে, তারপরে কন্ট্যাক্ট নাম্বার, আধার লিঙ্ক, মোবাইল নাম্বারটা এই ঘটে বসিয়ে দিতে হবে। তারপরে শিশু প্রতিবন্ধী যদি হয়ে থাকে এস করবেন, নাহলে সবাই নো অপশানে ক্লিক করবেন। তারপরে নিচের দিকে আসবেন, বলা হচ্ছে আধার কার্ড নাম্বার, এখানে কিন্তু আধার কার্ডের নাম্বার দিতে পারেন, কিংবা যদি না থাকে এখানে কিন্তু দেওয়ার দরকার নেই। যদি আধার কার্ডের নাম্বারটা থেকে থাকে শিশুর, অবশ্যই কিন্তু আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু সেভ করার পর ডান দিকে নেক্সট অপশানে ক্লিক করবেন। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করা হচ্ছে শিশুর যদি কোনো হেলথ ইন্স্যুরেন্স থেকে থাকে এস করবেন, আর না হলে এখানে নো অপশানে ক্লিক করে এখানে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলেছে, এখানে কিন্তু ইনকাম অথবা এমপ্লয়মেন্ট এগুলো কিন্তু দেওয়ার দরকার নেই, যেহেতু শিশুর নামটা আমি অ্যাড করছি। এখানে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর এখানে সিএএ আবেদন করেছে কিনা এবং এসআইআর 2026-এর ভোটার লিস্টে এখানে নামটা কাটা গেছে কিনা, এগুলো কিন্তু প্রশ্ন আসছে না, যেহেতু আমি শিশুর নামটা অ্যাড করছি। এখানে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে কোনো রিসিভিং গভর্নমেন্টের স্কিমের টাকা পাচ্ছে কিনা, এখানে কিন্তু নো অপশানে ক্লিক করতে হবে, কারণ আমি শিশুর নামটা অ্যাড করছি। ওকে, এখন কিন্তু বর্তমানে ওই শিশু কোনো প্রকল্পে টাকা পাচ্ছে না। এখানে নো অপশানে ক্লিক করার পর নেক্সট অপশানে ক্লিক করতে হবে, এবং তারপরে লাস্ট যে অপশান রয়েছে সোশ্যাল স্ট্যাটাস অ্যান্ড ডিপেন্ডেন্ট, যেখানটায় কিন্তু ক্লিক করতে হবে সঠিকভাবে তথ্য দিতে। প্রথম 1 নম্বর বলা হচ্ছে ডিটেল অফ অল চিলড্রেন ইন দ্য ফ্যামিলি অ্যাটেন্ডিং স্কুল, মানে স্কুলে যাওয়া এমন শিশুর নামটা কিন্তু এখানে অ্যাড করতে হবে। যেখানটায় সিলেক্ট গ্রেড অপশানে ক্লিক করে আপনার শিশু কি ধরনের স্কুলে এখানে বর্তমানে পড়াশোনা করছে এখানে কিন্তু অ্যাড করতে হবে। প্রি প্রাইমারি, নার্সারি, কেজি স্কুল, এলকেজি, ইউকেজি, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, 4, 5, 6, 7, 8, 9, 11, 12 এবং কিন্তু দেওয়া রয়েছে। এবার এখানে কিন্তু আপনার শিশু যে ক্যাটাগরির ধরনে বা যে গ্রেডে পড়াশোনা করছে অবশ্যই কিন্তু ওইটা সিলেকশন করবেন। সিলেকশন করার পর ডান দিকে স্কুলের নেমের জায়গায় আপনার শিশু কোন স্কুলে পড়ছে স্কুলের নামটা অ্যাড করবেন। এদিকে বলা হচ্ছে আপনার শিশু যে স্কুলে পড়াশোনা করছে ওই স্কুলটা কী ধরনের, গভর্নমেন্ট নাকি প্রাইভেট নাকি মাদ্রাসা কী ধরনের। এখানে কিন্তু আমি গভর্নমেন্ট চুজ করলাম, যেহেতু আমার শিশুটা গভর্নমেন্ট স্কুলে পড়াশোনা করছে। এবার এইগুলো দেওয়ার পর নিচের দিকে আসতে হবে, বলা হচ্ছে চিলড্রেন ভ্যাকসিনেশন স্ট্যাটাস, যেখানটায় অবশ্যই আপনার যদি শিশু ভ্যাকসিন পেয়ে থাকে এখানে এস করবেন। এস করার পর নিচের দিকে আসবেন এবং এখানে সেভ ড্রাফট এই অপশানটায় ক্লিক করবেন। এবার সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু শিশুর নামটা অ্যাড হয়ে গেছে এবং এখানে কিন্তু শিশুর নিচে এখানে চাইল্ড লেখা রয়েছে। ওকে, তো এইভাবে যদি আরও আপনি মেম্বার অ্যাড করতে চান এখানে অ্যাড মেম্বার অপশানে ক্লিক করে কিন্তু মেম্বারগুলো অ্যাড করতে পারেন। এবার যখন আপনি পরিবারের সমস্ত সদস্যের নাম অ্যাড করার পর এখানে লাস্টে যে রয়েছে ডিক্লারেশন এবং কনসেন্ট এই অপশানটায় ক্লিক করে যখন আপনি এখানে চেকমার্ক করবেন, চেকমার্ক করার পর ডান দিকে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন। এখন কিন্তু প্রিভিউ পেজটা ওপেন হবে, যেখানে কিন্তু আপনি সমস্ত ইনফরমেশান মানে পরিবারের প্রধানের ইনফরমেশান, যে অন্নপূর্ণা যোজনায় আবেদন করছে তার ইনফরমেশান, যদি কোনো শিশুর নাম অ্যাড করে থাকেন তার ইনফরমেশান, যাবতীয় ইনফরমেশান এখান থেকেই চেক করতে পারবেন এবং মেলাতে পারবেন। তো এখানে আপনাদের বলবো, যেহেতু এখনও পর্যন্ত এডিট অপশান দেওয়া হয়নি, তার জন্য এখানে আবেদন করার সময় সঠিকভাবে কিন্তু অপশানগুলো চেক করবেন, মিলিয়ে দেখে নেবেন, কারণ ভুল হলে কিন্তু এখানে সংশোধন করা যাচ্ছে না। তো এখানে কিন্তু অবশ্যই প্রত্যেকটা অপশান আধার নম্বর কি দিয়েছেন, মোবাইল নম্বর কি দিয়েছেন, রেশন কার্ডের নাম্বার কি দিয়েছেন ইত্যাদি যাবতীয় তথ্যগুলো কিন্তু অবশ্যই চেক করবেন। এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট, মানে যে অন্নপূর্ণা যোজনায় আবেদন করছে যে মহিলা, তার কিন্তু নামের পাশে ডান দিকে অন্নপূর্ণা যোজনা
এভাবে কিন্তু লেখাটা শো করবে এবং নিচের দিকে আসার পর ওই মহিলার তথ্যগুলো ভালোভাবে চেক করবেন। যেহেতু ওই মহিলার অ্যাকাউন্টে টাকাটা দেওয়া হবে, তার জন্য ওই মহিলার যাবতীয় ইনফরমেশান, যেমন আধার নাম্বার ঠিক দিয়েছেন কিনা, মোবাইল নাম্বার ঠিক দিয়েছেন কিনা, তার সঙ্গে সঙ্গে এখানে যাবতীয় ইনফরমেশান, যেমন এখানে এপিক নাম্বার, রিলিজিয়ান, ক্যাটাগরি ইত্যাদি সমস্ত কিছু ঠিকঠাক দিয়েছেন কিনা এখানে কিন্তু অবশ্যই চেক করবেন। চেক করার পর কি করবেন, নিচের দিকে আসবেন এবং এই যে সাবমিট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবেন। এবার সাবমিট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা এইভাবে খুলবে, যেখানে প্রথমে লেখা থাকবে অ্যাপ্লিকেশন সাবমিটেড এবং নিচে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া হবে এবং যে ডেটে আপনি আবেদন করছেন তার ডেটটা কিন্তু শো করবে এখানটায়। ওকে, এবার আপনাদের বলে দিচ্ছি, যারা হয়তো আগে আবেদন করেছে অথবা যারা হয়তো কয়েকদিন আগে আবেদন করেছে তারা কিভাবে নতুন পদ্ধতিতে অনলাইনে স্ট্যাটাস চেক করবে। স্ট্যাটাস চেক করার জন্য সবার প্রথম আপনাদের এই অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল পোর্টালে আসতে হবে। এই পোর্টালে আসার পর আপনাদের লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য প্রথম কিন্তু আপনাকে ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার জেলার নামটা সিলেকশন করতে হবে এবং তারপরে যে মোবাইল নাম্বার দিয়ে আপনি অনলাইন আবেদনটা করেছেন ওই মোবাইল নাম্বারটা এই ঘরটায় বসিয়ে দেবেন। এই ঘরটায় বসানোর পর নিচের দিকে আসবেন এবং ক্যাপচা কোডটা ফিল করে এখানে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। এবার রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা বসানোর পর নিচে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এই অপশানটায় ক্লিক করবেন। এবার ওটিপি বসিয়ে ভেরিফাই করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আপনার স্ট্যাটাসটা এইভাবে আপনি দেখতে পাবেন, যেখানটায় বিভিন্ন জনের বিভিন্ন স্ট্যাটাস দেখাচ্ছে, যার মধ্যে 1 নম্বর অনেকের দেখাচ্ছে কি অ্যাপ্রুভ। তো অ্যাপ্রুভ দেখাচ্ছে মানে আপনার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকাটা ঢুকে গেছে, অথবা যদি এখনো পর্যন্ত টাকাটা না ঢুকে অবশ্যই কিন্তু 1 থেকে 2 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে। ওকে, এবার অনেকের স্ট্যাটাস চেক করলে বর্তমানে কি দেখাচ্ছে, এখানে অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস, আবার অনেকের দেখাচ্ছে আন্ডার ইনকোয়ারি এবং অনেকের দেখাচ্ছে পেমেন্ট ফেলিওর। এই 3টি স্ট্যাটাস দেখালে আপনাকে 3টি কাজ করতে হবে। ওই 3টি কাজ করলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে, কিংবা আপনার তরফ থেকে কোনো কিছু কিন্তু ভুল থাকবে না। ব্যাংক অ্যাকাউন্টে টাকা ছাড়লে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে। 3টি কাজ কি কি? 1 নম্বর কাজ, আপনাকে কিন্তু অবশ্যই চেক করতে হবে আপনার ব্যাংকের সঙ্গে আধার কার্ডের ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা। তো অবশ্যই কিন্তু অনলাইনে এটা বাড়িতে বসেই চেক করা যায়। কীভাবে চেক করতে হবে এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারেন। ওকে, তো প্রথম কিন্তু আপনাকে স্ট্যাটাস চেক করতে হবে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের ডিবিটি লিঙ্কটা রয়েছে কিনা। এবার দ্বিতীয় নম্বর কি করতে হবে, দ্বিতীয় নম্বর কাজটা হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করা আছে কিনা, মানে ব্যাংকের লেনদেন ঠিক হচ্ছে কিনা, আপনার কেওয়াইসি করা আছে কিনা, এটা কিন্তু আপনাকে চেক করতে হবে। কীভাবে চেক করবেন, আপনি ব্যাংকে গিয়ে কিছু টাকা তুলবেন, কিছু টাকা জমা দেবেন। যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনার জমা এবং তোলা কোনো কিছু কিন্তু অসুবিধা ছাড়াই হয়ে যাবে। ওকে, আর যদি কোনো প্রবলেম থাকে, লেনদেন না করা যায়, অবশ্যই কিন্তু ব্যাংকে গিয়ে কেওয়াইসি ফর্ম জমা করবেন। ওকে, 3 নম্বর কাজ, যদি এই সমস্ত কিছু করে থাকেন, মানে কেওয়াইসি ঠিক আছে, ডিবিটি লিঙ্কও ঠিক আছে, তাহলে কিন্তু আপনাকে 3 নম্বর কাজটি করতে হবে। কাজটা কি, আপনাকে আপনার নিকটবর্তী বিডিও অথবা পঞ্চায়েত অফিসে গিয়ে কয়েকটি ডকুমেন্ট জমা করতে হবে। 1 নম্বর, অনলাইনে আপনি যে ফর্ম ফিল আপ করেছেন, ফর্ম ফিল আপ করার পর সাবমিট করার পর যে রিসিপ্টটা পাবেন, মানে যেখানটায় অ্যাপ্লিকেশন নাম্বার লেখা রয়েছে এবং হেড অফ ফ্যামিলির নাম লেখা রয়েছে, ওই যে রিসিপ্ট কপিটা, ওই রিসিপ্টের জেরক্স কপি লাগবে। দ্বিতীয় নম্বর, আপনার পরিবারের যে হেড অফ ফ্যামিলির তথ্যগুলি দিয়েছেন অনলাইনে ফর্ম ফিল আপ করার সময়, তো ওই হেড অফ ফ্যামিলির আধার কার্ড, ভোটার কার্ড এবং যে অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছে যে মহিলা, তার আধার কার্ড এবং ভোটার কার্ড এবং ওই রিসিপ্টটা একসঙ্গে অ্যাটাচ করে প্রতিটা ডকুমেন্টসের নিচে স্বাক্ষর করবেন, যার ডকুমেন্টসে স্বাক্ষর করবে, এবং অ্যাপ্লিকেশন ফর্মের যে ওই রিসিপ্টটা, ওই রিসিপ্টের উপরে কিন্তু হেড অফ ফ্যামিলির মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার দিয়ে আপনি অনলাইন আবেদন করেছেন, ওই মোবাইল নাম্বারটা লিখে দেবেন। তো এই কয়েকটি ডকুমেন্টস আপনাকে কিন্তু জমা করতে হবে, তাহলে কিন্তু আপনার দ্রুত ভেরিফিকেশান হবে এবং তাহলে কিন্তু আপনার ফর্মটা স্পেশালি চেক করা হবে। এইরকম কিন্তু এখন বর্তমানে ডকুমেন্টস জমা নেওয়া হচ্ছে। যাদের এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসেনি, আপনারা অবশ্যই আপনার নিকটবর্তী বিডিও এবং পঞ্চায়েত অফিসে এই কয়েকটি ডকুমেন্টস জমা করুন।